এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্সের আমরা একটা স্কুলের অর্থাৎ দ্বিতীয় নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, প্রশ্ন বিচিত্রা রায় মার্টিন থেকে। ঠিক আছে, প্রথম স্কুল আমি আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করো, সব পেয়ে যাবে। ঠিক আছে, এখন শুরু করা যাক। আচ্ছা, পাঠ্য বইয়ের সমস্ত প্রশ্ন উত্তর আমাদের হয়ে গেছে, পাঠ্য বইয়ে লাইন ভিত্তিক পড়া আমাদের হয়ে গেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কি পড়তে হবে সব বলে দিয়েছি, সব প্লে লিস্টে পাবে। এখন আমাদের একটু প্রশ্ন বিচিত্রটা করা দরকার। আমরা শুরু করলাম, তো এটা ভালো করে ফলো করবে। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন বলেছে, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন টোডারমল, নাকি মালিক অম্বর, নাকি বৈরাম খান, নাকি হুমায়ুন? তো কে ছিলেন? আমরা জানি মালিক অম্বর। আনসার ইজ মালিক অম্বর। ওকে, নেক্সট পরের প্রশ্ন, চৌসার যুদ্ধ হয়েছিল 1539, 1540, 1541 খ্রিস্টাব্দে। 1539 খ্রিস্টাব্দে হবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সাং, নাকি ইব্রাহিম লোদি, নাকি নুসরত শাহ, নাকি মান সিংহ? এটা আমরা করব নুসরত শাহ। নেক্সট পরের প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো সুবা, আলিম, ইক্তা, নাকি দাগ? এটা বলা হতো হচ্ছে ইক্তা। পরের প্রশ্ন বলেছে, ফিরোজ তুগলকের আমলে কৃষির জমির উপর আরোপ করা করের নাম ছিল খরাজ, খামোশ, নাকি জিজিয়া, নাকি জাকাত? ওকে, এইটা হবে খরাজ হবে, খরাজ হবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। ইলতুৎমিশ দিয়েছে, রাজিয়া দিয়েছে, ইবন বতুতা দিয়েছে। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, নাকি বলবন? এটা আমরা করব হচ্ছে ইবন বতুতা। নেক্সট, ঠিক না ভুল দেওয়ার জন্য আমাদেরকে বলেছে। ওকে, ভালো কথা। সবার প্রথমেরটা বলেছে, ঝিলম নদীর অপর নাম ছিল হচ্ছে বিতস্তা। ঝিলম নদীর অপর নাম বিতস্তা, এটা ঠিক। নেক্সট পরেরটা আমাদের বলেছে যে দোয়াব অঞ্চল কোনটা? আচ্ছা, দোয়াব অঞ্চল কোনটা? দেখো, এটা যমুনা আর গঙ্গা নদীর যে মধ্যবর্তী অঞ্চল, সেটাকেই দোয়াব অঞ্চল বলা হয়। ঠিক আছে, তো আমরা লিখব হচ্ছে গঙ্গা যমুনা মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব অঞ্চল বলে। পরের প্রশ্ন, নেক্সট বলেছে, ওয়াতান কথার অর্থ। ওয়াতান কথার অর্থ হচ্ছে নিজের দেশ, যাকে বলা হয় স্বদেশ। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, আকবর কত খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন? এটা আকবর করেছিল হচ্ছে 1580 খ্রিস্টাব্দে হবে, 1580 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উলেমা কাদের বলা হয়? উলেমা কাদের বলা হয়? এটা আমরা নিজেদের বইতেই পাবো, পাঠ্য বইটাতেই পাবো। উলেমা কাদের বলা হয়? উলেমা 4th অধ্যায়টাতেই আমরা পাবো, দিল্লির সুলতানিতেই পাওয়ার কথা আমাদের উলেমা। এই যে উলেমা কি লিখবো না, আরবি ভাষায় ইলাম মানে হলো জ্ঞান, আলিম মানে হলো জ্ঞানী। বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রের পণ্ডিত তাদের বলে আলিম। একের বেশি আলিমকে বলা হতো হচ্ছে উলেমা। ঠিক আছে, উলেমা শব্দটি বহুবচন, তাই উলেমা বা উলেমাদের কথাগুলো ঠিক নয়।
ওকে, বোঝা গেল? তাহলে উলেমাদের কথাটা ঠিক নয় বলতে চেয়েছে। তো আমরা এটা লিখে দেবো, তাহলেই আমাদের কিন্তু হবে। তাহলে এটা, এই যে প্রশ্নটা আমাদের 2 নম্বরের আছে, তো একটু তো লিখতেই হবে। এখান থেকে লিখতেই হবে আলিম মানে হচ্ছে জ্ঞানী, বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রের পণ্ডিত তাদেরকে বলা হতো আলিম। একের বেশি আলিমকে বলা হতো উলেমা। এইভাবে আমাদের লিখতে লাগবে। ওকে, এটা পেজ নম্বর 57-এ পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন বলছে শাহানা ই মান্ডি বলতে কাদের বোঝানো হয়? এটাও এখানেই আছে, এই চ্যাপ্টার্সেই পাবো আমরা। শাহানা ই মান্ডি না? ওকে, দেখো এখানেই আছে, এই যে এটা বাজার দর নিয়ন্ত্রণ, এখান থেকে পড়তে হবে। এই সব বাজারে খাদ্যদ্রব্য যে আমরা পেয়েছি না, এই জায়গাটা যে আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল। এদের মধ্যে তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন এবং সৈন্যদলের বেতনের নির্দিষ্ট করে দেন। আলাউদ্দিনের বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় প্রভৃতি বিক্রি হতো। বাজার দর তদারকির জন্য কি ছিল না, শাহানা ই মন্ডি ও দেওয়ানি রিয়াসত ওকে নামে কর্মচারী নিয়োগ করেছিলেন। সুলতানের ঠিক, দেখতে পাচ্ছ তো? ওকে, সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাদের ওজনে ঠকালে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। আলাউদ্দিন রেশম, এত লাগবে না, তাহলে আমরা এটা এখান থেকে লিখব। 2 নম্বর যেহেতু আছে, আমরা এখান থেকে লিখব। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি জিনিস বিক্রি হতো। বাজার দর তদারকির জন্য শাহানা ই মান্ডি নামে কর্মচারী নিয়োগ করা হয়। ঠিক আছে, এইটা এতটা আমরা লিখে দেবো। ওকে, 2 নম্বরের জন্য এনাফ। এটা পেজ নম্বর 59 থেকে শুরু করবে, এখান থেকে 59 to 60-তে পাবে পেজ নম্বর। ঠিক আছে, দিল্লি সুলতানি চ্যাপ্টারটাতে। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? আচ্ছা, পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটা মুঘল সাম্রাজ্যে পাবো না, এর আগের চ্যাপ্টারটাতে এটা আমরা পাবো, অর্থাৎ 4র্থ চ্যাপ্টারে এটা আমরা পাবো। পানিপথের প্রথম যুদ্ধ, দেখো এখানটাতেই রয়েছে। কোথায় গেল জানো? এই যে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ এখানে পাচ্ছি। আমি স্টার্ট দিয়ে দিয়েছিলাম অলরেডি পড়ানোর সময়, পুরোটা ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, 1526 খ্রিস্টাব্দে লেখার সময় এখন এইটুকু লিখলেই হবে। 1526 খ্রিস্টাব্দে পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোধির যুদ্ধ হয়। তার মানে পানিপথের যুদ্ধ, প্রথম যুদ্ধটা কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দ। কাদের মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোধির মধ্যে। তাহলে আমাকে প্রশ্ন করেছিল পানিপথে প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে? কত খ্রিস্টাব্দে বললে আমরা কি বলবো? 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোধির মধ্যে হয়েছিল। ক্লিয়ার? পেজ নম্বর 54 নম্বর পেজে, অর্থাৎ 54 নম্বর পাতাতে এর আনসারটা আমাদের রয়েছে। ওকে, পানিপথের যুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ ভালো করে পড়ে যাবে। নেক্সট পরের প্রশ্নে যাওয়া যাক। নেক্সট আমাদের বলেছে সুলাহ ই কুল কি? সুলাহ ই কুল কি? এটা পিছনের দিকে পাবো আমরা। সুলাহ ই কুল না, এখানেই কোথাও আছে। এই যে সকলের প্রতি সহনশীলতা ও সকলের জন্য শান্তির এই পথকেই বলা হতো কি? সুলহ ই কুল। তাহলে আমরা এখানটা লেখার সময় কি লিখব? এই জায়গাটা পড়ে নিয়ে ভালো করে লিখবে। এই জায়গাটা আমি একটুখানি বলে দিচ্ছি কিভাবে লিখবে, সেইভাবেও লিখতে পারো, বা এটা পড়ে 2-1 লাইন এখান থেকেও লিখতে পারো। রাইট, এইভাবে লিখতে পারবে যে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের মধ্যে শান্তিপূর্ণ
বাসস্থান বা সহবাসস্থান আমরা বলতে পারি, বা শান্তিপূর্ণভাবে থাকা যাকে আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা কি বলবো, যে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, এই আদর্শকে ভিত্তি করে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন, যেটাকে যা কি নামে পরিচিত না দিন ই ইলাহি নামে পরিচিত। ঠিক আছে, তাহলে সুলহ ই কুল বলতে বোঝায় বলে আমরা এটা লিখে দেবো। ঠিক আছে, মনে থাকবে, কেননা এই যে সুলহ ই কুল, এই যে মুঘল সাম্রাজ্যের যে প্রশাসনিক আদর্শ ছিল, বিভিন্ন গোষ্ঠী মানুষের যে সহযোগিতায়, সেই সহযোগিতায় কি করেছিল না ভারতীয় সাম্রাজ্য গড়ে তুলেছিল। এবার মুঘল বংশের যে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, সম্রাট কে ছিলেন না আকবর ছিলেন, আমরা সবাই জানি। তো আকবরের কিছু আদর্শ ছিল। ওকে, যেমন আমরা বলতে পারি বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। ওকে, প্রজাদের সঙ্গে একদম পিতৃতুল্য বা পিতৃসুলভ আচরণ করবে, এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি কিন্তু পক্ষপাত করবেন না। ওকে, এগুলো সবই ছিল কিসের না সুলহ ই কুলের আদর্শ। বাট আমাদের তো এত বলার দরকার নেই, বিকজ আমাদের অনলি 2 মার্কস রয়েছে এটার মধ্যে। তো 2 নম্বরের মতোই লিখবো, আমরা সিম্পল লিখবো সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা এবং সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। ওকে, এই আদর্শের ভিত্তিতেই আকবর একটি ধর্মমত গড়ে তোলেন। ঠিক আছে, যেটা দিনহি ইলাহি নামে পরিচিত। দ্যাটস ইট, এটা বললাম তাহলেই হবে। ওকে, এখান থেকে বলে দেবো তাহলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে, যেখানে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, ভিডিও লাইক শেয়ার করো।